নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা জাদুকর সত্যচরণ ও দাবার ছক। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। রাতের ট্রেনে সচরাচর ঘুম আসে না ক্রন্দনে। একটা বিলাতি পেপার ব্যাগ পড়ছিল সে, ভূতের গল্পের বই। থ্রিটার কূপটা সম্পূর্ণটাই ফাঁকা। আগামীকাল সকাল থেকে কোনো একটা রাজনৈতিক দল ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে। ট্রেন ভোরবেলা পৌঁছবে কলকাতাতে। ট্রেন থেকে নেমে হরতালের মুখে পড়তে হবে দেখে অনেকেই ট্রেনের টিকিট ক্যান্সেল করেছে। চন্দনের অবশ্য সেই সমস্যা নেই। শিয়ালদার কাছে অক্রুতত্ত্ব লেনের একটা মেসে একলা ভাড়া থাকে সে। বন্ধ হরতাল যাই হোক না কেন, ট্রেন থেকে নেমে টুক করে বাড়ি পৌঁছে যাবে সে। তাই এই ট্রেনে চেপে বসেছে চন্দন। শিলিগুড়ি থেকে ছাড়ার পর থেকে থেমে থেমে ঠিকই করে চলছিল ট্রেনটা। মালদাতে যখন ট্রেন এসে পৌঁছলো তখন রাত ঠিক ২টো। বইয়ের থেকে মুখ তুলে কাচের জানলার ফাঁক দিয়ে জানলার বাইরে তাকালো চন্দন। শীতের রাত আর পরদিন হরতাল বলে সম্ভবত স্টেশনটা কেমন যেন ফাঁকা ফাঁকা। বাইরের দিকে তাকিয়ে চন্দন মনোনিবেশ করল আবার বইয়ের পড়াতে। বেশ অনেকটা সময় পর ট্রেনটা আবার দুলে উঠল। যাক, আবার চলতে শুরু করেছে ট্রেনটা। ঠিক এই সময় খুলির মাথায় বিরাট একটা টিনের বাক্স নিয়ে খুড়মুড় করে কূপের মধ্যে প্রবেশ করলেন এক ভদ্রলোক। কুলির মাথা থেকে টিনের বড় বাক্সটা মাটিতে নামিয়ে ভদ্রলোকের হাত থেকে টাকা নিয়ে দৌড় লাগালো ট্রেন থেকে নামার জন্য। বাক্সটার উপর চোখ পড়তে বেশ একটু অবাক হলো চন্দন। কালো রঙের বাক্সটার ডালার উপর সাদা রিং দিয়ে একটা খুলি, যার আড়াআড়ি ভাবে দুটো হাড় আঁকা আছে, অনেকটা বিপদ চিহ্নের মতো। বাক্সটার মধ্যে বিস্ফোরক বা বিপজ্জনক কিছু আছে নাকি, মনে মনে এটাই ভাবল সে। এবার তাকালো তার ঠিক মুখোমুখি বসে থাকার লোকটার দিকে। শ্যামবর্ণ, ঢ্যাঙা শিঙিরে চেহারা, তীক্ষ্ণ পাতলা নাকের নিচে যত্নে লালিত সরু গোঁফ। ভদ্রলোকের আঙুল ভর্তি নানা রঙের আংটি, পরনে সাদা ট্রাউজারের ওপর পুরনো লাল কোট, গলাতে একটা কালো সিল্কের রুমাল। ভদ্রলোকের সাথে চোকাচোকি হতেই তিনি হেসে বললেন, কে ভাবছেন আমার ওই বাক্সটাতে ডিনামাইট বা বিস্ফোরক আছে নাকি? চন্দন মৃদু হেসে বলল, কিভাবে বুঝলেন যে আমি ঠিক এই কথাই ভাবছি? ভদ্রলোক তার মাথার পেতে আঁচড়ানো চুলে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, থট রিডিং মশাই, থট রিডিং। এটা আমার পেশার একটা অঙ্গ। ২৫ বছর এ লাইনে কেটে গেল মশাই। চন্দন বলল, এ লাইন মানে? ভদ্রলোক চন্দনের প্রশ্ন শুনে কোটের পকেট হাতড়ে একটা ভিজিটিং কার্ড বের করে সেটা এগিয়ে দিলেন চন্দনের দিকে। চন্দন কার্ডটা হাতে নিয়ে দেখল তাতে ইংরেজি হরফে লেখা এস পুতিতুন্ডি, দ্য গ্রেট ম্যাজিশিয়ান, হুডিনি অফ ইন্ডিয়া। কার্ডের পিছনে ভদ্রলোকের ঠিকানা আর ফোন নাম্বার লেখা। তা দেখে চন্দন বলল, ও আপনি ম্যাজিশিয়ান? ভদ্রলোক হেঁকে বললেন, হ্যাঁ, আসলে আমার আসল নাম সত্যচরণ পুতিতুন্ডি। মালদার এক গ্রামে শো করতে গিয়েছিলাম। শেষ হতে 10টা বাজল। ফেরার পথে গাড়ি পাংচার হলো। ভাগ্যিস ট্রেনটা লেট ছিল, নইলে তো মিস করতাম। ওই বাক্সে আমার ম্যাজিকের সাজ সরঞ্জাম আছে। তা আপনার পরিচয়টা? চন্দন জবাব দিল, চন্দন মজুমদার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শিলিগুড়ি এসেছিলাম, এই এখন কলকাতা ফিরছি। জবাব দিয়ে
চন্দনটা কার্ড ফেরত দিতেই যাচ্ছিল, ভদ্রলোক বললেন, ওটা আপনার কাছেই থাক, থ্যাংক ইউ। এই বলে চন্দন আবার মনোনিবেশ করলো বইয়ের পাতাতে। এবার বেশ জোরে ট্রেন ছুটতে শুরু করেছে। বইটা প্রায় শেষ হয়ে এসেছিল। আধ ঘন্টার মধ্যে বইয়ের বাকি পাতাগুলো শেষ করে বইটা পাশে রাখলো। এবার বাকি রাতটা এমনিই বসে কাটাতে হবে চন্দনকে। সে ভদ্রলোকের দিকে তাকাতেই তার মনে হলো তিনিও কেমন যেন একটু উসখুস করছেন। এরপর জাদুকর সত্যচরণ চন্দনকে বললেন, বুঝলেন মশাই, আমার এই এক সমস্যা, রাতে কিছুতেই ঘুম আসে না। চন্দন হেসে বলল, রাতে ট্রেনে আমারও ঘুম আসে না। ভদ্রলোক এই কথাটা শুনে একটু ভেবে নিয়ে বললেন, তা আপনি দাবা খেলতে পারেন? চন্দন বলল, ভালো না খেললেও খেলাটা আমি জানি। সত্যচরণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, খেলবেন নাকি? তাহলে রাতটা কেটে যাবে। চন্দন বলল, হ্যাঁ, তা খেলা যেতেই পারে। ভোরের আলো ফুটতে এখনো ঘন্টা তিনেক বাকি। কথাটা শুনে জাদুকর সত্যচরণ পকেট থেকে এক গোছা চাবি বের করে বাক্সটার ওপর ঝুঁকে পড়ে তালা খুললেন। তারপর বাক্স হাতড়ে রোল করা একটা মোটা কাগজের মতো জিনিস আর একটা ছোট কার্ডের বাক্স বের করে চন্দনের বাড়িতে এসে বসলেন। গোটানো পার্চমেন্ট কাগজের মতো জিনিসটা খুলে তিনি সেটা পাতলেন তাদের দুজনের মাঝখানে। সেটা বিবর্ণ হয়ে যাওয়া একটা দাবার ছক, স্থানে স্থানে রং চেটে ফেটে গেছে। এরপর কাচের বাক্স থেকে খুঁটিগুলো বার করলেন তিনি। আকারে ছোট খুঁটিগুলো কেমন যেন ছিঁড়িছাড়হীন, মেশিনে নয়, এই সম্ভবত হাতে বানানো। সাদা গুটিগুলো পুরনো হয়ে একেবারে হলদিটে হয়ে গেছে, আর কালো গুটিগুলো রং চটে ভিতরের সাদা অংশ বেরিয়ে পড়েছে। একটা গুটি হাতে তুলে নিয়ে নেড়ে চেড়ে সেটা একটু অন্যরকম বুঝতে পেরে চন্দন জানতে চাইল, এটা কি দিয়ে বানানো বলুন তো? সত্যচরণ জবাব দিলেন, হাড়ের, মানুষের হাড়ের। আর এই যে দাবার ছকটা দেখছেন, এটা শিয়ালের চামড়ার তৈরি। কথাটা শুনে চন্দন বিস্মিতভাবে বললেন, এই অদ্ভুত জিনিস আপনি পেলেন কোথায়? জাদুকর সত্যচরণ রহস্যপূর্ণভাবে হেসে বললেন, চলুন সেই গল্প আপনাকে খেলতে খেলতে বলি। সাদা গুটি নিয়ে খেলবো আমি। সেবারও আমি প্রথম সাদা গুটি নিয়েই খেলেছিলাম। খুঁটি সাজানো হয়ে গেল। দাবার খুঁটির প্রথম চালটা দিয়ে সত্যচরণ বলতে শুরু করলেন তার কাহিনী। তখন আমার বয়স এই 25 হবে। আমার গুরু হংসরাজের কাছে বছর 3 শিক্ষানবিশ কাটিয়ে তারই নির্দেশে একলা এই পেশায় নেমে পড়েছি আমি। বেড়ে ওঠার লোক ছিলেন হংসরাজ। তিনি ছিলেন স্ট্রিট ম্যাজিশিয়ান, যাকে বলে বাজিকর। জানেন তো, রাস্তাতে জাদু দেখানো সব থেকে কঠিন ব্যাপার। পিঠে একটা ঝোলা নিয়ে সারা ভারতবর্ষ চড়িয়ে বেরিয়েছেন তিনি। নেপাল বর্মাতেও গিয়েছিলেন। তার ঝুলিতে যে কত অভিজ্ঞতা ছিল তার ঠিক নেই। আর তেমনই ছিল তার হাত সাফাইয়ের খেল। লোকে বলতো, ইচ্ছা করলে তিনি নাকি দুহাত দিয়ে আস্ত মানুষকে হাপিস করে দিতে পারতেন। আর অসম্ভব ভালো থট রিডিং করতে জানতেন হংসরাজ। কোনো মানুষের দিকে তাকিয়ে তিনি গড় গড় করে বলতে পারতেন তার মনের কথা। আমার গুরুর কথা বলে নিলাম এ কারণে, এখন যে গল্পটা বলতে যাচ্ছি তার সাথে আমার গুরুর একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। চন্দন একটা চাল দিল। সত্যচরণ পাল্টা চাল দেওয়ার জন্য একটা খুঁটে তুলে নিয়ে আবার বলতে শুরু করলেন তার কথা।
আচ্ছা হ্যাঁ, এবার আসল গল্পটা বলতে শুরু করি। গুরুর আশীর্বাদ নিয়ে তো আমি নেমে পড়লাম। সম্বল বলতে একটা ছোট টিনের বাক্স মাত্র। পূজা পার্বণ মেলা উপলক্ষে নানা গ্রামগঞ্জে হাটে বাজারে খেলা দেখিয়ে বেড়ায়। সামান্য যা কিছু রোজগার হয় তা তো পথেই শেষ হয়ে যায়। মাথা গোজার আশ্রয় বলতে কখনো কোনো ক্লাব ঘর, মন্দিরের চাতাল, স্কুল বাড়ির বারান্দা, এসব। জানেন, এমনকি খবরখানাতেও রাত কাটিয়েছি আমি। তা সেবার গেছিলাম শিকারপুর আষাঢ় অমাবস্যার মেলাতে। এই শিকারপুর জায়গাটা কোথায়? একটা চাল দিয়েই জানতে চাইল চন্দন। টপ করে একটা ঘটি খেলে সত্যচরণ বললেন, নদিয়ার শেষ প্রান্তে বাংলাদেশের কাছে। মেলা যে মাঠে বসে তার পাশেই একটা শ্মশান। আসলে সেই শ্মশানকালীর পুজো উপলক্ষে মেলা বসে। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষরা আসে সেখানে। আমি তার আগে কোনোদিনও মেলাতে যাইনি। একজনের থেকে খবর পেয়ে সেবারই আমি প্রথম গেছিলাম সেই মেলাতে। আমি যখন বেলা 10টা নাগাদ মেলার মাঠে পৌঁছলাম, তার আগেই মাঠের আসল জায়গাগুলো দখল করে নিয়েছে অন্য ব্যবসায়ীরা। তাঁবু ঘেরা এসব আগেই বসিয়ে ফেলেছে। মেলার কর্মকর্তাদের ধরাধরি করতে তারা আমাকে একটা স্থান দিল বটে, কিন্তু সেটা মাঠের একেবারে শেষ প্রান্তে শ্মশান লাগোয়া একটা জায়গা। আমার পিছনেই কিছুটা তফাতে পোড়া কাঠ, মেটে হাঁড়ি, মৃতদেহের কাপড় এসব পড়ে আছে। শ্মশানের শেষ প্রান্তে শনের ছাউনি আর দরমার বেড়া দেওয়া একটা ঘর চোখে পড়ল আমার। স্থানীয় একজনের মুখে শুনলাম ও বাড়িতে নাকি একজন ভৈরব অর্থাৎ শ্মশানচারী তান্ত্রিক থাকেন। কাল ভৈরব তার নাম। লোকে বলে তিনি নাকি মরা মানুষও বাঁচিয়ে দিতে পারেন। যাই হোক, আমাকে যে জায়গা দেখানো হলো সেখানে একটা পাকুড় গাছের নিচে একটা শামিয়ানা টানিয়ে সমস্ত জিনিস নিয়ে বসলাম। খেলার সরঞ্জাম যখন বোঝাচ্ছি তখন দেখলাম একদল লোক একটা মরা খাড়ে করে আনছে মাচানে শুয়ে। শ্মশান যখন, মরা তো আসতেই পারে। সব্বাই লোকগুলো আমার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের আমি কার মোড়া জিজ্ঞাসা করাতে তারা বলল ওটা নাকি চালকলের মালিক রাধেশ্যাম সাহার ছেলের দেহ। গতকাল দুপুরে চালের গুদামে বস্তার আড়ালে লুকিয়েছিল একটা খরিস গোখরো। চালের বস্তা সরাতে যেতেই ছোবল মেরেছে। লোকগুলো পোড়াবার জন্য নয়, কাল ভৈরবের কাছে ছেলেটাকে নিয়ে যাচ্ছে, যদি তিনি শেষ পর্যন্ত ছেলেটার জীবন ফেরাতে পারেন। কথাটা শুনে আমি মনে মনে হাসলাম। একবার কেউ মারা গেলে তার কি আর জীবন ফিরতে পারে? তবে কুসংস্কার বশত গ্রামগঞ্জে সাপে কাটা মরাকে এমনই অনেক সময় ওঝা গুণিন তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হয় প্রাণ ফেরাবার জন্য। যদিও আমি তাদের মুখে কিচ্ছুটি বললাম না। ট্রেনটা বেশ জোরেই ছুটছে, সম্ভবত লেট টাইমটা পুষিয়ে নেবার জন্য, আর তার সাথে খেলাও চলছে। বেশ কয়েকটা চাল দিয়ে সত্যচরণ আবার বলতে শুরু করলেন তার কথা। তা হ্যাঁ, যা বলছিলাম, ছেলেটার মরা কাঁধে লোকগুলো চলে যাবার পর আমি আমার চোঙাটা ভুগতে শুরু করলাম। দুপুর হবার সঙ্গে সঙ্গে মেলায় লোক জমতে শুরু করেছে। চোঙার শব্দে একজন দুজন করে আমার কাছেও লোক জমতে শুরু করলো। আমিও খেলা দেখাতে শুরু করলাম। রুমালের খেলা, তাসের খেলা, হাত সাফাইয়ের খেলা। এক সময় খেলা বেশ জমে উঠল। বেলা গড়াতে লাগলো বিকেলের দিকে, কিন্তু বিকেল 4টে নাগাদ হঠাৎই ধীরে ধীরে আকাশটা
কালো হতে শুরু করলো। ভরা বিকালেই যেন নামতে শুরু করলো রাত্রির অন্ধকার। খেলাও ভেঙে গেল। লোকজন মাঠ ছেড়ে সব ছুটল আসন্ন বৃষ্টির হাত থেকে মাথা বাঁচানোর জন্য। আমিও আমার জিনিসপত্র গুটিয়ে কোথায় পালাবো সেটাই ভাবছিলাম, কিন্তু তার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ও সে কি প্রচণ্ড বৃষ্টি, আর তার সাথে কান ফাটানো বাজের গর্জন। পৃথিবী যেন রসাতলে যাবে। পাকুর গাছটার গুড়ির নিচে খোদেলের মতো একটা জায়গাতে কোনো রকমে জিনিসপত্র আগলে ধরে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে লাগলাম আমি। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বৃষ্টি থামার বিরাম নেই। অমন বৃষ্টি আমি জীবনে কোনো দিন দেখিনি। সত্যি অন্ধকার নেমে গেছে তখন। আমি গাছের তলাতেই বসে রইলাম। এই তখন আনুমানিক রাত 8টা বাজে। বৃষ্টিটা মৃদু ধরে এলো। আমি ভেবে নিলাম এই সুযোগে একটা আশ্রয় খুঁজে নিতে হবে। কাছাকাছি গ্রামের কোনো মন্দির বা কোনো বাড়িতে যদি আশ্রয় পাওয়া যায়। আমি ইতিমধ্যে জলের ছাটে প্রায় ভিজে গেছি। কর্তব্য স্থির করে আমি উঠে দাঁড়াতেই হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা লোক। বিদ্যুতের আলোতে আমি দেখলাম তাকে। রক্তাম্বর পরা, জটাজুটিধারী লোক। গলায় হাতে অনেকগুলো তাবিজ কবচ রয়েছে। একটা কচু পাতা সে নিজের মাথায় হাতার মতো ধরে রেখেছে। আমার উদ্দেশ্যে প্রশ্ন করল, তা কোথা থেকে এসেছো তুমি? আমি তাকে আমার পরিচয় দিয়ে জানতে চাইলাম, এখানে রাত কাটাবার মতো কোনো আশ্রয় আছে নাকি? আমার কথা শুনি লোকটা অদ্ভুত একটা প্রশ্ন করল, তা তুমি দাবা খেলতে জানো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, অল্প স্বল্প জানি। তা কেন বলুন তো? লোকটা জবাব দিল, আমার নাম কাল ভৈরব। ওই যে শ্মশানের শেষ মাথায়, ওটাই আমার বাড়ি। আজ রাতে আমি দাবা খেলার জন্য লোক খুঁজছি। আমার ঘরে গিয়ে দুজনে দাবা খেলে রাতটা কাটানো যেতে পারে। এত রাতে কোথায় আশ্রয় খুঁজতে যাবে? অপরিচিত কোনো লোক তোমাকে তো আশ্রয় দেবে না। বর্ষার বৃষ্টি আবারও জোরে হতে পারে। এই তবে সেই শ্মশানচারী কাল ভৈরব তান্ত্রিক। আমি অবশ্য এদেরকে বিশেষ ভয় টয় পেতাম না। আর তাছাড়া সামান্য কিছু খুচরো পয়সা ছাড়া এমন কি বা হাতিয়ে নিতে পারবে? লোকটার কথায় বরং হাতে চাঁদ পেয়ে আমি বললাম, আমার কোনো আপত্তি নেই, চলুন তবে। কোথায় যেন একপাল শিয়াল ডেকে উঠল। গাছের তলা ছেড়ে বাক্স কাঁধে শ্মশানের পোড়া কাঠ মারিয়ে আমি চললাম কাল ভৈরবের ডেরার দিকে। এই বলে থেমে গেলেন সত্যচরণ। জাদুকর সত্যচরণের গল্প শুনতে শুনতে একটু মনোসংযোগ নষ্ট হয়েছিল চন্দনের। একটা ভুল চাল দিয়েছিল সে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যচরণ একটা গজ দিয়ে চন্দনের মন্ত্রীটাকে উড়িয়ে দিলেন। উভয় পক্ষকে কিছু সময় ধরে নিশ্চুপভাবে খুঁটি চালার পর আবার তার অসমাপ্ত কাহিনী শুরু করলেন সত্যচরণ অতিতুণ্ডী। কাল ভৈরবের পেছন পেছন তার ডেরাতে গিয়ে ঢুকলাম আমি। একটাই ঘর, তবে ঘরের এক পাশে দরমার বেড়া দিয়ে একটা পার্টিশন করা আছে। ঘরের মধ্যে একটা তেলের কুপি জ্বলছে। মাটির মেঝেতে একটা তাল পাতার মাদুর বিছানো। ঘরের মধ্যে কেমন যেন একটা মৃদু পুঁতি গন্ধ আছে। মাদুরটা দেখিয়ে তান্ত্রিক আমাকে বললেন, তুমি ওখানে বসো, আমি দাবাটা আনি। এই বলে
তিনি দরমার বেড়ার ওপাশে চলে গেলেন। বাক্সটা মেঝেতে নামিয়ে মাদুরে আমি বসলাম, আর তারপরই আমার চোখে পড়ল ঘরের এক পাশে মাটিতে শোয়ানো একটা চাদর ঢাকা দেহের উপর। কাপড়ের তলা থেকে তার পায়ের পাতা দুটো শুধু বেরিয়ে আছে, আর যেই ফোলা পায়ের পাতা দেখে আমার মনে হলো ওটা কোনো মৃতদেহই হবে। আমি সাহসী, কিন্তু ওই মৃতদেহটা দেখে বুকটা কেমন যেন ছ্যাঁক করে উঠল। ঠিক এই সময় বেড়ার ওপাশ থেকে দাবার ছ আর গুটির বাক্স নিয়ে বেরিয়ে এলেন কাল ভৈরব। সম্ভবত আমার মনের ভাব পাঠ করেই তিনি বললেন, ওটা একটা 14 বছরের কিশোরের সাপে কাটা দেহ আমার কাছে দিয়ে গেছে। ওর বাবা বলেছে ওকে যদি বাঁচিয়ে তুলতে পারি তবে এখানে একটা শ্বেত পাথরের মন্দির বানিয়ে দেবে। বাবাকে নাকি বড্ড ভালোবাসত ছেলেটা। বুঝলাম এই সেই দেহটা। সকালে সে দেহ আনতে দেখেছিলাম আমি। কথাটা জানিয়ে আমার সামনে মাদুরে বসে পড়লেন কাল ভৈরব। দাবার ছক আর গুটিগুলো দেখে আশ্চর্য হয়ে আমি বলে ফেললাম, গুটি আর ছকগুলো বড় অদ্ভুত তো মশাই। কাল ভৈরব মৃদু হেসে বলল, এ হলো আমার দাবার ছক। ছকটা দিয়ে ডামরিদের সাথে আমি খেলি, অর্থাৎ উপদেবীদের সাথে। তবে এখন তোমার সাথে খেলবো। ছকটা কালো শিয়ালের চামড়ার, গুটিগুলো মানুষের হাড়ের, আমি নিজেই বানিয়েছি। উপদেবীদের সাথে তান্ত্রিক এজ ওকে খেলেন কিনা সে সম্বন্ধে আমার মনে সন্দেহ থাকলেও, তবে শিয়ালের চামড়ার ছক, মানুষের হাড়ের ঘুঁটি, কিছুটা তফাতে কাপড়ে ঢাকা ছেলেটার লাশ, সব মিলিয়ে কেমন যেন একটা অস্বস্তি তৈরি হলো আমার মনে। তবে তখন তো আর উঠে আসা যায় না। আর এই দাবার ছকে আর এই গুটিগুলোর কথা শুনে আমার যেন মনে হলো আমার গুরুদেব হংসরাজ কি যেন আমাকে একটা গল্প করেছিলেন এমন একটা দাবার ছকের ব্যাপারে। তবে তৎক্ষণাৎ গল্পটা ঠিক মাথায় এলো না আমার। বাইরে আবার প্রবল গর্জনের সাথে সাথে প্রবল বৃষ্টিপাত শুরু হলো। খেলা শুরু করলাম আমরা দুজনেই, ধীর গতিতে চাল দিতে শুরু করলাম দুজনেই। কিছুক্ষণ পর বুঝতে পারলাম কাল ভৈরব পাকা দাবাড়ু। একটার পর একটা ঘুঁটি খাচ্ছেন তিনি, আর তারপরই কয়েক মুহূর্তের জন্য ঘাড় ফিরিয়ে তাকাচ্ছেন মরাটার দিকে। চাল দিতে দিতে আমার মনের ভিতর কেন জানি একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হংসরাজ যেন কি বলেছিলেন যেন আমাকে। খেলা এগিয়ে চলল, বাইরে বেড়ে চলল রাত। খেলা তখন প্রায় শেষের দিকে। আমার অর্ধেক ঘুঁটি খেয়ে কাল ভৈরব চারপাশ থেকে আমাকে চেপে ধরেছিল। বাইরের শ্মশান থেকে এক পাল শেয়াল হঠাৎ করুণ স্বরে ডেকে উঠল, আর তার সাথে সাথে আমার মনে পড়ে গেল এই দাবার ছকের সম্বন্ধে গুরুদেবের কাছে শোনা কথা। তিনি মনের ভিতর চমকে উঠলাম আমি, মাথা ঝিমঝিম করে উঠল আমার। বুঝতে পারলাম এই খেলাতে যেভাবেই হোক আমাকেই জিততে হবে, নইলে সমূহ বিপদ। রাজাকে মারার আগে আমার একটা ঘোড়া মেরে যেই না মরাটার দিকে তাকাচ্ছেন অমনি আমি হাত সাফাই করে দুটো মোক্ষম গুটি সরিয়ে দিলাম। কাজটা তখন আমাকে করতেই হতো, এছাড়া আর কোনো পথ ছিল না। কাল ভৈরব মন্ত্র সিদ্ধ হতে পারে, ডামরিদের নিয়ে দাবা খেলতে পারেন ঠিকই, কিন্তু
হাত সাফাইয়ে হংসরাজের শিষ্য আমি। হাত সাফাই আমার পেশা। কাজে কাল ভৈরব ব্যাপারটা ধরতে পারলেন না, আর এর পরের দানে দুটো ঘুঁটি সরিয়ে ফেলার সদ্ব্যবহার করে আমি কিস্তিমাত করে দিলাম কাল ভৈরবকে। কাল ভৈরব প্রথমে তাকালেন আমার দিকে। তার দৃষ্টি বলে দিচ্ছে তিনি যে হেরে গেছেন তা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। বিস্ফারিত তার চোখ। আর এরপরেই তিনি নিজের বুকের বাঁ দিকটা খামচে ধরলেন। থর থর করে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল তার শরীর। তার জিভটা যেন বাইরে বেরিয়ে আসতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই এক পাশে গড়িয়ে পড়লেন তিনি, আর সঙ্গে সঙ্গে তার শরীরের উপর ঝুঁকে তার বুকে হাত দিয়ে বলতে লাগলাম, কাল ভৈরব, কি হলো আপনার? চোখ খুলুন, আপনি চোখ খুলুন। আর এরপরে তার নাড়ি টিপে বুঝতে পারলাম কাল ভৈরব তান্ত্রিক আর কোনোদিনই জাগবেন না, তিনি মারা গেছেন। কাল ভৈরবের হাতটা আমি মাটিতে নামিয়ে রাখছি। ঠিক সেই মুহূর্তে একটা খর খর শব্দ শুনে একপাশে তাকালাম আমি। যা দেখলাম তাতে আমার শরীর রক্তহীন হয়ে গেল, যেন পাথর হয়ে গেলাম আমি। দেখলাম কাপড় সরিয়ে উঠে বসেছে সেই ছেলেটা। বাঁশি মোড়ার মতো তার ফোলা ফোলা মুখ। সাপে কাটলে মুখ দিয়ে যে গেঁজা বেরোয় তা শুকিয়ে সাদা হয়ে লেপ্টে আছে ঠোঁটের কোণের দুপাশে। চোখের মনির দৃষ্টি ফেরেনি তখনও। স্থির খোলাটে চোখটা। দুলতে দুলতে তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠে দাঁড়ালো সেই বিভৎস মূর্তি। যেন অনেক দূরের ঘুমের দেশ থেকে সে ফিরে এসেছে। টলতে টলতে আমাদের পাশ কাটিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো সেই মূর্তি। বাইরের দিকে তাকিয়ে সে বলল, বাবা, তুমি কোথায়? আমি তোমার কাছেই যাব। তার সেই আর্তনাদ যেন কাঁপন ধরিয়ে দিল আমার সারা শরীরে। এ তো কোনো কিশোরের কণ্ঠস্বর নয়, এ তো তান্ত্রিক কাল ভৈরবের ভরাট গলা, যে আমার সামনে মাটিতে পড়ে আছে। বাবা, তুমি কোথায়? কোথায় তুমি? বলতে বলতে এরপর প্রবল বর্ষণের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেল ছেলেটা। বিদ্যুৎ চমকে মাঝে মাঝে দেখা দিতে লাগলো তার চলমান দেহটা। তারপর সে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে। কাল ভৈরবের আত্মা নিয়ে প্রাণ ফিরে পেল ছেলেটার দেহ। আমার ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো, আর আমিও তারপর সেই ঘরের মধ্যে কাল ভৈরবের মৃতদেহ ফেলে রেখে আমার বাক্স নিয়ে বৃষ্টির মধ্যে সোজা ছুটলাম স্টেশনের দিকে। হ্যাঁ, ঘর থেকে বেরোবার আগে আমি বাক্সের মধ্যে ভরে নিয়েছিলাম এই দাবার ছক আর গুটিগুলো। এগুলো তো কোনো কাজেই আসতো না। গল্প শেষ করলেন সত্যচরণ। চন্দন এতক্ষণ ধরে দাবা খেলতে খেলতে তার এই অদ্ভুত বিস্ময়কর গল্প শোনার পর বিস্মিতভাবে জানতে চাইল, কিন্তু আপনাদের দুজনের দাবা খেলার সাথে কাল ভৈরবের মৃত্যু বা ছেলেটার বেঁচে ওঠার সম্পর্কই বাকি। জাদুকর সত্যচরণ বললেন, আছে আছে, আমার গুরু হংসরাজের মুখ থেকেই আমি প্রথম শুনেছিলাম এই ছকের গল্প। তার বলা এ ছকের গল্প কাল ভৈরবের সাথে খেলার সময় মনে পড়ে যাওয়াতেই দাবার ঘুঁটি হাত সাপাই করে সে যাত্রায় আমি বেঁচে গেছিলাম। নইলে হয়তো শিকারপুরে কোনো চালের আড়তে অন্যের শরীরে জীবন কাটাতে হতো আমার। হংসরাজ আমাকে এই ছকের ব্যাপারে যা বলেছিলেন তা হলো, বিশেষভাবে প্রস্তুত এই দাবার বা পাশার ছককে বলে প্রেত ডামরি ছক। তন্ত্র সাধনার মাধ্যমে প্রস্তুত এই ছক নিয়ে
মৃতদেহের পাশে বসে খেলতে হয়। খেলাতে যে পরাজিত হয় তার আত্মা প্রবেশ করে মৃতদেহের শরীরে, জীবন ফিরে পায় দেহ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে নিয়ে কেন দাবা খেলতে বসেছিলেন কালভৈরব। কথাগুলো বলে দাবার চালে চন্দনকে কিস্তি মাত্তরে সত্যচারণ জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো গল্পটা? চন্দন বলল, বেশ ভালো। তবে এমনও তো হতে পারে যে কালভৈরব হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছিল, আর ছেলেটা হয়তো আসলে জীবিতই ছিল। পরে খোঁজ নিয়েছিলেন ছেলেটার? শখ আর দাবার গুটি বাক্সে ভরে জাদুকর সত্যচরণ পুততুণ্ডি বললেন, পাগল নাকি? জীবনে আর শিকার উন্মুখ হইনি। যদি সে আমাকে চিনে ফেলে, পরে ঘুঁটি সরানোর ব্যাপারটা বুঝতে পেরে থাকে যদি, এ ভয়ে সেদিকে আর কখনো যায়নি। এই বলে চুপ করে গেলেন তিনি। চন্দন আর কোনো তর্ক করল না তার সাথে। চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইল। দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। শেষ রাতের দিকে বর্ধমানের কাছে ট্রেন পৌঁছতেই সত্যচরণ উঠে দাঁড়িয়ে বাক্সটা তুলে নিয়ে শেষে বললেন, আমি বর্ধমানেই নামবো। আগামীকাল একটা শো আছে। কলকাতাতে তো আমাদের দুজনেরই বাড়ি, কার্ডে ঠিকানা লেখা আছে। চলে আসুন একদিন আমার বাড়ি। আমার এই বাক্সে আরও এমন অনেক অদ্ভুত অদ্ভুত গল্প আছে। চন্দন হেসে বলল, হ্যাঁ, অবশ্যই আসবো। তার জাদুকরি বাক্স নিয়ে বাইরে বেরিয়ে গেলেন সত্যচরণ পুটিতুণ্ডি।